ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে বাঁকুড়া কোড এক্সাম 2024 তার ম্যাথসের একটা প্র্যাকটিস সেট আমরা শুরু করব। এখানে ম্যাথস আর জিআই দেখো, তোমাদের মোড অফ এক্সাম যেটা আছে সেখানে হচ্ছে গিয়ে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 50 কোশ্চেন বলছে, মাল্টিপল কোশ্চেন হবে, যেখানে হচ্ছে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটি, অ্যাপটিটিউড এটসেট্রা থাকবে। 2 মার্ক করে কোশ্চেন। মার্ক শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার। ঠিক আছে, 1 মার্ক হচ্ছে রং অ্যান্সারের জন্য, মানে নেগেটিভ মার্কিং 1 মার্ক, মানে খুব অনেকটাই, কিন্তু ওই জন্য নেগেটিভ মার্কিংয়ের দিকে কিন্তু যাবে না। যেগুলো ঠিক সঠিক হবে সেগুলোই, মানে যেগুলো পারবে 100% শিওর সেগুলোই করবে। কারণ 1 মার্ক 2 মার্ক হচ্ছে একটা কোশ্চেন সলভ করলে তুমি 2 মার্ক পারবে, বাট একটা ভুল করলে কিন্তু পুরো 1 মার্ক কেটে যাবে। মানে 50% হচ্ছে গিয়ে তোমার নেগেটিভ মার্কিং, অনেকটাই বেশি। সেই জন্য বি সিরিয়াস এই ব্যাপারটায়। এখানে তোমার 60 মিনিটে মানে 1 ঘন্টার কোশ্চেন হবে, মানে পরীক্ষাটা 1 ঘন্টার হবে। সেখানে হচ্ছে গিয়ে তোমার ম্যাথস জিআই থেকে টোটাল কতগুলো থাকবে সেটা জানি না, আমি আপাতত 50 কোশ্চেন নিয়েছি, 25 কোশ্চেন নিয়েছি, 55-এর মধ্যে 50%। সেখানে আমি ম্যাথস রেখেছি 20 কোশ্চেন, ঠিক আছে, আর জিআই রেখেছি 5টা। তোমরা জিআই পারবে, কিছু ব্যাপার নেই। জিআই যে কোনো কেউ যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছে তারা মোটামুটি জিআই পারবে, কিন্তু ম্যাথসটাই হচ্ছে মেন। ঠিক আছে, যেখানে হচ্ছে গিয়ে অনেকেই আমরা সময় চলে যায়, সেই জন্য আমি তোমাদেরকে এই ম্যাথসের সিরিজটা আগে একটা ক্লাস অনেক দিন আগে করিয়েছিলাম, তারপর অনেকেই বলছো, সেই জন্য আমি আবার একটা ক্লাস নিয়ে এসেছি। অবশ্য তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক কিছু শিখতে পারবে, আর এইরকম টাইপেরই কোশ্চেন ঘুরিয়ে ফিরে তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও। বলেছে 3টে গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4। বলেছে ওই 3টি গাড়ির একই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগবে তার অনুপাত কত। দেখো, আমরা জানি সময় আর গতিবেগ, ঠিক আছে, যদি সময় বাড়ে তাহলে গতিবেগ কমবে, যদি গতিবেগ বাড়ে সময় কমবে। তাহলে কি একটা আর একটার হচ্ছে গিয়ে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে এটা হচ্ছে গিয়ে তোমার গতিবেগের অনুপাত, মানে স্পিড রেশিও যা হবে টাইম রেশিও তার কি হবে, উল্টোটা হবে, মানে তার রেসিপ্রোকাল রেশিও হবে। ঠিক আছে, তাহলে এই যে 2:3:4 এটা হচ্ছে গিয়ে তোমার স্পিড রেশিও, 2:3:4 এর হচ্ছে রেসিপ্রোকাল রেশিও যা হবে সেটা অ্যান্সার। মানে রেসিপ্রোকাল রেশিও মানে 1/2:1/3:1/4। ঠিক আছে, দেখো এর একবারে রেসিপ্রোকাল রেশিও বের করার আমি শর্টকাট প্রসেস বলে দিই। প্রথমটার ক্ষেত্রে 2 আছে, তো 2 বাদ দিয়ে বাকি দুটোর গুণ, মানে 3:4। দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে, 3 আছে, 3 বাদে বাকি দুটোর গুণ, মানে 2:4। তৃতীয়টার ক্ষেত্রে তৃতীয়টা বাদ দিয়ে, মানে 4 বাদ দিয়ে 2:3। ব্যাস, এটাকে এবার হচ্ছে কি তুমি সিম্পলিফাই করো, যদি কিছু কাটাকাটি চলে যায়, দেখো 2 বোধহয় কেটে যাবে প্রতিটা থেকে, 2 আর হচ্ছে গিয়ে এখানে 2, তাহলে আলটিমেটলি থাকছে 6:4:3। এটাই হচ্ছে গিয়ে টাইম রেশিও হবে। ওকে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে দেখো, বলেছে কোনো সংখ্যাকে প্রথমে 10% বৃদ্ধি করে তারপর 10% হ্রাস করলে প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যার থেকে 40 কম হয়। ঠিক আছে, সবসময় মনে রাখবে আমার আসল সংখ্যা হচ্ছে গিয়ে 100%। ওকে, আচ্ছা, প্রথমে হচ্ছে 10% বৃদ্ধি, পরে 10% হ্রাস, তাহলে মোটের উপর কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি তোমরা জানো আশা করি। যদি ধরো X% ইনক্রিজ, আবার হচ্ছে গিয়ে X% হচ্ছে গিয়ে ডিক্রিজ। ঠিক আছে, তাহলে মোটের উপর কি হয় মনে রাখবে, x² বাই হচ্ছে 100%। আচ্ছা, মাইনাসটা দিচ্ছি না, x² বাই 100%, এটা কি হয়, মোটের উপর ডিক্রিজ হয়। তাহলে এখানে দেখো 10%, তাহলে 10² মানে 100/100, মানে অ্যাকচুয়ালি 1% ডিক্রিজ হবে। দেখো সেইখানে বলেছে আসল সংখ্যার থেকে 40 কম হলো, তাহলে এখানে এই 1%-এরই ভ্যালু বলা আছে কত, 40। তাহলে আসল সংখ্যাটা হবে গিয়ে 100%, তাহলে 100%-এর ভ্যালু কত হবে, 40 × 100 মানে হচ্ছে গিয়ে 4000, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, বলেছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। ঠিক আছে, একটু খেয়াল করো, প্রথমের এইটুকু পোর্শন প্রতিটা দেখো, নিচেরগুলো একটু খেয়াল করো, এখানে 6 আছে, পরপর দুটো কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট না, 1/, দেখো নিচেরটা 2 × 3। ঠিক আছে, তারপর এটা দেখো প্লাস 1/3 × 4, তারপর এটা হচ্ছে গিয়ে 1/4 × 5, তারপর এটা হচ্ছে গিয়ে 1/5 × 6।
তাই না? আর এটা -1/3 পড়ে আছে, থাক। এইটাকে দেখো, এই উপরে আমি 1 আছে, একে আমরা কি লিখতে পারি? 3 - 2 বাই হচ্ছে গিয়ে 2 × 3, ঠিক আছে? আর পরেরগুলো আমি লিখলাম না, একবার লাস্টটা এখানটা লিখলাম 6 - 5 বাই হচ্ছে গিয়ে তোমার 5 × 6 -1/3, এটা যেরকম হচ্ছে থাক। এবার দেখো এগুলো বাই বাই যখন করব তখন 3 কেটে গেল, তাহলে প্রথমটা হবে 1 × 2, পরেরটা হবে 1 × 3, তারপরে এরকম প্লাস আসবে, তারপরটা দেখবে 1 × 3 আসবে। এইখানে দেখো 4 - 3 করবো এর ক্ষেত্রে, সেক্ষেত্রে মানে এখানে দেখো 1/2 - 1/3, তারপরটা হবে প্লাস, যেহেতু এইটা হচ্ছে প্লাস সাইন, তারপরে 1/3 - 1/4, এরকম করে তারপরে 1/4 - 1/5, তারপরে একটা শেষে কী হবে, মানে এই যে এটা হচ্ছে কি 1/5 - 1/6। তাহলে দেখো একটা একটা কেটে যাবে, মানে এইটা এরকম করে কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে দেখো আমাদের 1/2 - 1/6 - 1/3। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো। এলসিএম হচ্ছে গিয়ে তোমার 6, 2 3 6, 6 1 6, 3 2 6। তাহলে দেখো কত হচ্ছে, তোমার উপরে 0 হয়ে যাচ্ছে, তাহলে 0/6 মানে হচ্ছে 0 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলে যে ত্রুটিপূর্ণ ওজন যন্ত্রের জন্য তোমার প্রকৃত ওজন 80 কেজির পরিবর্তে 72 কেজি হলে শতকরা হিসাবে ত্রুটির পরিমাণ কত? কার কার 80 কেজি ওয়েট কমেন্টে জানাবে, ঠিক আছে? যাই হোক, 80 কেজি ওয়েট মানে খুব ভালো লক্ষণ নয় এই বয়সে, ঠিক আছে? সেই জন্য ওয়েট কমাও। যাই হোক, বলছে তোমার প্রকৃত ওজন হচ্ছে 80 কেজি, তার পরিবর্তে ওজন যন্ত্রে যেহেতু ত্রুটিপূর্ণ ওজন যন্ত্র সেই জন্য 72 কেজি দেখাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কতটা ত্রুটি হচ্ছে? তোমার 8 কেজি। সবসময় কার উপরে ত্রুটি পরিমাপ করা হয় না? প্রকৃত ওজনের উপর। তাহলে 8/80 প্রকৃত ওজন ইন্টু 100, এটা হচ্ছে গিয়ে তোমার ত্রুটি। তাহলে বুঝতেই পারছো কত, 10% ত্রুটি, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে? বলেছে 17/1000 সংখ্যাটিকে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? দেখো, এই 17কে আমরা কি লিখতে পারি? 18 - 1 লিখতে পারি, হ্যাঁ কি না? এটা 1000, ঠিক আছে? বাই হচ্ছে কি 18 দিয়ে আমরা ভাগ করব। এবারে দেখো এই 18 তুমি এইটুকু হবো 18/1000, মানে তোমার 18 দিয়ে ভাগ করলে কোনো রিমাইন্ডার থাকবে না। কিন্তু পড়ে থাকছে এই যে -1, এই -1/1000, এইটাকে ভাবো 18। এবার -1-এর পাওয়ার যেহেতু জোড় পাওয়ার আছে, তাহলে অ্যাকচুয়ালি কী হবে? +1 হয়ে যাবে, মানে 1/18। এবার উপরে যেইটা আছে সেইটা হচ্ছে গিয়ে তোমার যদি পজিটিভ, এখানে প্লাস যেহেতু এসছে মানে +1, তাহলে এটাই হচ্ছে গিয়ে তোমার রিমাইন্ডার, মানে এখানে অ্যান্সার হবে অপশান ডি। এবার আমি একটা কথা বলি, সাপোজ এইখানে তোমার 1001 আছে, আমি একটু বললাম যে এটা 1001 আছে, তখন এইটা 1001 হতো, তাহলে তখন কি হতো না হচ্ছে গিয়ে -1/18 হতো। তখন রিমাইন্ডার কত হতো না, যখন নেগেটিভ রিমাইন্ডার আসবে তখন এই যে হর থেকে ওটা বাদ দিয়ে দাও -1, মানে হচ্ছে গিয়ে তখন হতো 17 রিমাইন্ডার, মানে সেক্ষেত্রে অপশান বি হতো অ্যান্সার। ওকে, আশা করি বোঝাতে পারলাম। যদি পজিটিভ রিমাইন্ডার আসে না, উপরে যদি পজিটিভ আসে ওটাই হবে রিমাইন্ডার, ঠিক আছে? যদি নেগেটিভ আসে তাহলে যেটা দিয়ে তুমি ভাগ করছো সেটা থেকে ওটা বাদ দিয়ে দেবে, ওই নাম্বারটা বাদ দেবে, ঠিক আছে? আবার -1 করে +1 করতে যেও না আবার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 6। বলেছে একটি লটারিতে এক ব্যক্তি 60,000 টাকা পেয়েছেন, সরকার ট্যাক্স বাবদ 35% কেটে নিলে ব্যক্তিটি পাবেন। একটা কথা বলি, এটা মানে সিনিয়র হিসাবে তোমাদেরকে আমি সাজেস্ট করব, এই লটারির চক্করে কখনো পড়ো না, ঠিক আছে? লটারির চক্করে যদি পড়েছো তাহলে লাইফ বরবাদ হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, তাহলে তোমার হচ্ছে গিয়ে 60,000, ওকে, 60,000 টাকা পেয়েছেন, সরকার ট্যাক্স বাবদ 35% কেটে নিয়েছে। তাহলে তোমার 100% হচ্ছে গিয়ে তার অ্যামাউন্ট ছিল, সেখান থেকে 35% চলে গেল, ঠিক আছে? তাহলে থাকলো কত? 65%। তাহলে এত ইন্টু 65/100, এইটা হচ্ছে কি সে পাবে। তাহলে এইটা কেটে গেল, 2 শূন্য গেল, 6 দিয়ে গুণ করো, 2 শূন্য তো প্রথমেই থাকছে, 6 5 30 শূন্য, 6 36, আর হচ্ছে গিয়ে 3 39। তাহলে এইটা মানে অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার, একটি পরীক্ষায় 35% পরীক্ষার্থী অঙ্কে, 15% ইংরেজিতে ফেল করে, যদি দুটি বিষয়ে 10% ফেল করে তবে পাসের শতকরা হার কত? দেখো তোমার শুধু অঙ্কে ফেল কত না হচ্ছে গিয়ে 35%, আর হচ্ছে গিয়ে তোমার এতে ইংরেজিতে ফেল কত না হচ্ছে 15%। সেখান থেকে দেখো এখানেও ওই যে 10% উভয় বিষয়ে ফেল এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, তাহলে একবার বাদ চলে যাও, দুবার ওভার কাউন্টিং হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে দেখো কত দাঁড়াচ্ছে তোমার 40%। এই 40% কি না হচ্ছে গিয়ে এরা অ্যাটলিস্ট একটা বিষয়ে ফেল। ওকে, তাহলে এবার পাসের শতকরা হওয়ার এই 100 থেকে আমরা এটা বাদ দিয়ে দেবো, 100 থেকে এই 40 বাদ দিলে যা হবে সেটা হচ্ছে কি 60%। এই 60% হচ্ছে উভয় বিষয়ে পাস। ঠিক আছে, তবে পাসের শতকরা হার মানে ওই উভয় পাস মানে কি দুটো সাবজেক্টেই পাসের কথা বলছে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলে যে একটি মিশ্রণে অ্যাসিড জলের অনুপাত 2:3 এবং অন্য একটি মিশ্রণে ওই অনুপাত 5:4। ওই দুই মিশ্রণ কি অনুপাতে মিশ্রণ করলে নতুন মিশ্রণে উহাদের অনুপাত সমান সমান হবে? ঠিক আছে, দেখো এটা লিঙ্ক আপ মেথড দিয়ে আমরা করব। দেখো প্রথমে থাকছে 2:3, পরেরটার অনুপাত হচ্ছে অ্যাসিড ইস টু ওয়াটার 5:4, পরে যেটা নতুন মিশ্রণ হবে সেটা দাঁড়াবে 1:1। এবার তুমি যে কোনো একটা কম্পেয়ার করো, প্রথমে এটা অ্যাসিড, এরও প্রথমে এখানে অ্যাসিড, এরও প্রথমে অ্যাসিড, অ্যাসিডটা কম্পেয়ার করো। দেখো প্রথমে হচ্ছে কি 2:3, তার মধ্যে অ্যাসিড কতটা আছে 2/5, 5:4 তার মধ্যে অ্যাসিড কতটা আছে 5/9, আর এখানে 1:1 অ্যাসিড কতটা আছে না 1/2। ব্যাস, এইবার কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে যা হবে সেটাই হচ্ছে গিয়ে ওই দুটো মিশ্রণ এই অনুপাতে মেশানো হয়েছিল। ওকে, এবারে দেখো এই ফ্র্যাকশানের বিয়োগ করতে অনেকেই ঘাবড়ে যায়, টাইম লাগবে বলে ছেড়ে দেয়, না ছাড়ার কোনো কিচ্ছু কারণ নেই, তুমি জাস্ট কোনাকুনি গুণ করো। দেখো আমি সাইডে একটু লিখে বোঝানোর জন্য লিখছি, মাইনাস হচ্ছে গিয়ে তোমার 5/9, ঠিক আছে, মাইনাস না ডিফারেন্স। হ্যাঁ, এখানে কিন্তু কোনাকুনি ডিফারেন্স, কিন্তু বারবার বলছি এখানে নেগেটিভ সাইনের ব্যাপার আসবে না। ডিফারেন্স মানে আর একটা জিনিস বল, নেগেটিভ সাইন আসতে পারে, না আসার কিছু নেই, বাট ডিফারেন্স মানে কি বড়টা থেকে ছোটটা। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে সরি ডিফারেন্স মানে অলওয়েজ পজিটিভ হবে। হ্যাঁ, এবার বিয়োগ করলে নেগেটিভ সাইন আসতে পারে। দেখো এইখানে হচ্ছে গিয়ে তোমার কোনাকুনি গুণ করো, তাহলে হচ্ছে গিয়ে 9 আর এখানে 5×2 10, মানে আলটিমেটলি 1 আর নিচে দুটো গুণ করে দাও, মানে 1/18 হয়ে গেল। আর এইটার ক্ষেত্রে দেখো 2 দিয়ে 4 আর হচ্ছে গিয়ে 5 আর 4 এর ডিফারেন্স 1 আর নিচে হচ্ছে গিয়ে 10। ব্যাস, এইটার রেশিও, তাহলে 10টা উপরে উঠে যাবে এইদিকে আর 18টা এদিকে, এবারে কাটাকাটি হয়ে যাবে, তাহলে 2 5 10, 2 9 18, তাই 5:9 হবে অ্যান্সার। তাহলে দুটো মিশ্রণ 5:9 অনুপাতে মেশানো হলো। এরপরে এসে কোশ্চেন নাম্বার 9, কি বলেছে 40টি লেবুর বিক্রয় মূল্য 50টি লেবুর ক্রয় মূল্যের সমান হলে 500 টাকার লেবু কিনে কোনো ব্যবসায়ী কত টাকা লাভ করবে? ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে গিয়ে সিপি ইস টু এসপি। ঠিক আছে, 40টি লেবুর বিক্রয় মূল্য, তাহলে 40 ইন্টু এসপি ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 50 ইন্টু হচ্ছে সিপি। ব্যাস, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার সিপি ইস টু এসপি বের করে নাও। সিপি ইস টু এসপি কত না দাঁড়াচ্ছে দেখো, এই 0 কেটে দাও, তাহলে সিপি এসপিটা এদিকে বাই করে দাও, তাহলে হচ্ছে গিয়ে 4:5 হবে, 4:5। এবার দেখো বলেছে 500 টাকার লেবু কিনে কোনো ব্যবসায়ী কত টাকা লাভ করবে। তাহলে দেখো সিপি যদি তোমার 4 টাকা হয়, তাহলে এসপি হচ্ছে 5 টাকা, তাহলে 4 টাকাতে সে লাভ করছে কত 1 টাকা, তাহলে 500 টাকায় সে ক টাকা লাভ করবে। ব্যাস, ওকে, তাহলে হচ্ছে তোমার কী হবে 500/4, 500 হচ্ছে গিয়ে 4 দিয়ে ভাগ করে দাও, যা হবে অ্যান্সার। তাহলে 4 1 4, হ্যাঁ 4 1 4, 4 2 8, 4 5 20, 125, মানে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, কি বলেছে দেখো, বলেছে 121 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাসার্ধ হলো কি? এখানে তোমাকে ফর্মুলাটা জানতে হবে, আর্ক লেন্থ। ঠিক আছে, আর্ক লেন্থ সাপোজ আমি এখানে দেওয়াই আছে যেটা সেটাই ধরি, 121 ইকুয়াল টু ফর্মুলা কি 2πr ইন্টু θ
থিটা বাই হচ্ছে গিয়ে 360 ডিগ্রি। থিটা কত এখানে 77 বাই হচ্ছে গিয়ে 360। ওকে, তাহলে এখানে দেখো সিম্পলিফাই করে নাও, আর এইটাকে তুমি বসিয়ে দাও। তাহলে 121 ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু হচ্ছে গিয়ে আর, দেখো আর আমাদের বের করতে হবে, বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে, তাহলে ইন্টু 77 বাই হচ্ছে গিয়ে 360। ওকে, এবার দেখো কাটাকাটি করো, 7 দিয়ে কাটো, 7 11 77। এবার এখানকার একটা 11 আর এর মধ্যে একটা 11 নিয়ে হচ্ছে 121 কেটে গেল। ওকে, এবার এই যে 2 দিয়ে 4, 4 দিয়ে এটা কাটাকাটি করো, 4 9 36 মানে 90। তাহলে আর এর ভ্যালু কত দাঁড়ালো না 90 সেন্টিমিটার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। কি বলেছে? চোঙের ব্যাসার্ধ 300% বৃদ্ধি করলে ওই চোঙের আয়তনের শতকরা পরিবর্তন কত হবে? দেখো চোঙ মানে কি তোমার হচ্ছে পাই আর স্কোয়ার এইচ হচ্ছে গিয়ে ভলিউম, ঠিক আছে? যেখানে আরটা বেড়েছে, এইচটা কিছু বলেনি, মানে সেটা ফিক্সড, ঠিক আছে? মানে কি আর হচ্ছে গিয়ে বেড়েছে হচ্ছে গিয়ে 300%। ওকে, তাহলে আর স্কোয়ার সেটা বাড়বে কত না হচ্ছে 300%-এর সাকসেসিভ দুবার ইনক্রিজ, ঠিক আছে? মানে হচ্ছে কি 300 প্লাস 300 প্লাস 300 ইন্টু 300 বাই হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে বুঝতেই পারছো কত, 300 300 600 600, আর এইখানে দুটো শূন্য একটার কেটে দাও, আর হচ্ছে গিয়ে একটা 300 ইন্টু 3 মানে 900, 9 6 1500। তাহলে 1500% ইনক্রিজ করবে কি না চোঙের আয়তন, মানে অপশান এ হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 12। বলেছে কোনো সংখ্যার 2/3 অংশের মান 26, ওই সংখ্যার 25%-এর মান কত হবে? দেখো তাহলে 2/3 অংশ হচ্ছে গিয়ে 26, ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে সংখ্যাটা 25%। আচ্ছা, তাহলে সংখ্যাটা কি হবে? মানে হচ্ছে 1 অংশ, মানে এইটা হচ্ছে উল্টে গুণ হবে 3/2। এবার বলেছে এর 25% মানে কি 1/4, তাহলে 1/4। এবার কাটাকাটি করো, ঠিক আছে? কাটাকাটি তো একবারই হবে, 2 13 26, তাহলে 13 3 39, 39 বাই হচ্ছে গিয়ে 4, মানে হচ্ছে গিয়ে তোমার 4 9 36 3 0 4 7 28, মানে 9.7 দিয়ে কিছু আছে, হ্যাঁ, তাহলে অপশান এ অ্যান্সার। ব্যাস, আর ভাবার দরকার নেই। এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। কি বলেছে? দুটি বৃত্তের পরিধির অনুপাত 5:4 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো আমরা অনেকেই এটা পড়েছি কি না দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাত কত হবে, ঠিক আছে? এইখানে কতগুলো জিনিস আমি বলে দিই, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় রিপিট হয়। দেখো যদি আর এর রেশিও সাপোজ এরকম আছে, মানে আর মানে আমি কি বলছি ব্যাসার্ধ, দুটো বৃত্তের ব্যাসার্ধের রেশিও এরকম দেওয়া আছে R1:R2, তাহলে সেখানে ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার, মানে আমি এরকম করে লিখে দিচ্ছি পাই আর স্কোয়ার, মানে ক্ষেত্রফলের অনুপাত কি হবে, জাস্ট এটা R1² হচ্ছে গিয়ে R2², ঠিক আছে? পাই কেটে যাবে। ওকে, আর হচ্ছে কি যদি ধরো মানে বলতো তোমার, যদি স্ফিয়ার বলতো মানে হচ্ছে গোলক, তার ক্ষেত্রে আয়তনের ফর্ম মানে রেশিও চাইতো, তখন R3:R3, ঠিক আছে? এবারে দেখো এখানে বলেছে পরিধি দেখো 2πr, ঠিক আছে? তাহলে সেখানে দেখো 2πr1:2πr2, এই দুটো রেশিও বলেছে। দেখো 2π যদি কেটে যায় তাহলে আলটিমেটলি সেই পড়ে থাকলো R1:R2। তাহলে পরিধির রেশিও যা, অনুপাত যা, ব্যাসের অনুপাতও তা হবে, কারণ 2r:2r। তাহলে আমাদের যদি পরিধি বা ব্যাস বা হচ্ছে গিয়ে তোমার ব্যাসার্ধের অনুপাত তিনটেই কিন্তু সেম হবে, ঠিক আছে? এইবার পরিধির অনুপাত দেওয়া আছে মানেই হচ্ছে গিয়ে তোমার ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। এবার ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকলে ক্ষেত্রফলের অনুপাত কি, জাস্ট দুটোকে স্কোয়ার করে দেবে। তাহলে এখানে 5² হবে তোমার অ্যান্সার। 25:16 মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 14। বলি যে একটি ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের সংখ্যার অনুপাত 5:6। যদি 22 জন মহিলা সদস্য ক্লাব ছেড়ে চলে যায় তবে ওই অনুপাত বিপরীত হয়ে যায়। মানে কি, প্রথমে দেখো মেল ইজ টু ফিমেল,
কত ছিল না হচ্ছে 5:6। পরে দেখো 22 জন চলে যাওয়ার পরে মেল ইস টু ফিমেল কি হয়েছে না উল্টে গেছে, বিপরীত হয়ে গেছে বলছে, মানে 6:5 হয়ে গেছে। এবারে দেখো 22 জন কি ফিমেল মেম্বার ক্লাব ছেড়েছে, ঠিক আছে, তাহলে মেল মেম্বার সেম আছে, তাহলে তুমি মেলটাকে সেম করে দাও। এখানে 5 ইউনিট, এখানে 6 ইউনিট, তাহলে একে তুমি 6 দিয়ে গুণ করে দাও আর একে হচ্ছে গিয়ে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে মেলটা সেম হয়ে গেল দেখো 30:36 আর এইটা হয়ে গেল 30:25। ঠিক আছে, মেল দেখো 30 থাকলো, তাহলে ফিমেল কমেছে কত না হচ্ছে গিয়ে 36 থেকে 25, মানে হচ্ছে গিয়ে 11, তাহলে সেই 11 ইউনিটের ভ্যালুই হচ্ছে গিয়ে 22 জন। ঠিক আছে, 22 জন ছেড়ে চলে গেছে বলছিল। এবার চেয়েছে কি না পুরুষ সদস্য সংখ্যা, তাহলে পুরুষ সদস্য সংখ্যা তো হচ্ছে গিয়ে 30, এইটা নিতে পারো এইটা নিতে পারো একই জিনিস, তাহলে 30 = কত হবে দেখো 11 থেকে 22 মানে ইন্টু 2 হয়েছে, তাহলে 30 থেকে ইন্টু 2 করে দাও মানে 60 হবে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। কি বলেছে দেখো, বলেছে 300 মিটার লম্বা একটি ট্রেন একজন লোককে তার একই অভিমুখে 33 সেকেন্ডে পার করে। লোকটাকে অতিক্রম করে মানে কি ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। ঠিক আছে, লোকটার গতিবেগ বলেছে 3 কিলোমিটার/ঘন্টা হলে ট্রেনটির গতিবেগ কত, জাস্ট রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে ট্রেনের গতিবেগ মাইনাস লোকটার গতিবেগ ইকুয়াল টু কী হবে না হচ্ছে কি দেখো ডিস্টেন্স হচ্ছে কি 300 মিটার, 33 সেকেন্ডে পাস করেছে, তাহলে হচ্ছে কি 300 বাই হচ্ছে গিয়ে তোমার 33, এটা কি হবে মিটার পার সেকেন্ডে, তাহলে একে 18/5 দিয়ে গুণ করে নাও, তাহলে এটা হচ্ছে গিয়ে কিলোমিটার/আওয়ারে হয়ে গেল। তাহলে এখান থেকে টি এর ভ্যালুটা বের করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, 3 কাটো 3 6 18 আর হচ্ছে কি 3 এটা 11 আর হচ্ছে কি 3 20 60, তাহলে 18 2 36, মানে টি ইকুয়াল টু দাঁড়াচ্ছে তোমার 360 প্লাস এই 3টা যখন ওই দিকে যাবে তাহলে 11 3 33 উপরে যোগ হবে বাই হচ্ছে গিয়ে 11, মানে হচ্ছে গিয়ে তোমার 393 বাই হচ্ছে গিয়ে 11, মানে 11 3 33 থাকছে 63, 11 5 55, তাহলে 35 পূর্ণ সামথিং, মানে অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 16। কি বলেছে, বলেছে 9547 × 9545 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে সেটি লেখো। জাস্ট কিচ্ছু নেই, যখন এইরকম টাইপের কোশ্চেন থাকবে যখন জাস্ট অ্যান্সার কি হবে না ডিফারেন্স বাই 2 তার হোল স্কোয়ার, ব্যাস, আর কিচ্ছু না, অত কিছু ভাবার দরকার নেই। হ্যাঁ, ডিফারেন্স কত হচ্ছে দেখো, এটা 95 47 95 45, তাহলে 47 45-এর ডিফারেন্স কত 2, তাহলে 2/2 হোল স্কোয়ার, মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি 1 স্কোয়ার, মানে অ্যান্সার 1 হবে অ্যান্সার, এখানে অপশান বি হবে অ্যান্সার। এবার কিভাবে হচ্ছে সেটা বলি দেখো। হ্যাঁ, এটা তো জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে, সব অবজেক্টিভ রুলসের বেসিক্স আছে সেটাও জানা দরকার। ঠিক আছে, না হলে কিন্তু সবসময় অন্ধের মতো করে গেলে শর্ট ট্রিক কিন্তু অনেক সময় মানে দেখে একটু ঘুরিয়ে দিলে তখন আবার প্রবলেম পড়ে যাবে। ঠিক আছে, সেই জন্য এখানে বেসিকটা জেনে নাও, জাস্ট কিছুই নেই তোমার। এইটাকে আমরা লিখতে পারি দেখো 9547, এখান থেকে আমরা যদি -1 করি, আচ্ছা এটা 47 বলেছে, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি 9546 + 1, আর এটা হচ্ছে গিয়ে 9546 - 1 করতেই পারি। ঠিক আছে, একই জিনিস লিখলাম। এবার দেখো a + b × a - b, তাহলে a² - b², তাহলে 9546 তার হোল স্কোয়ার -1 স্কোয়ার। ঠিক আছে, এবার এইটাকে পূর্ণবর্গ করব কি করে না এই যে -1 স্কোয়ারটা এটাকে তাড়াতে হবে, তাহলে আলটিমেটলি পড়ে থাকবে কত 9546 এর হোল স্কোয়ার, এই -1কে তাড়ানোর জন্য +1 দিয়ে যোগ করতে হবে, সেটাই তো বলেছে। ঠিক আছে, জাস্ট কিচ্ছু না, এত কিছু করার দরকার নেই। পরীক্ষা হলে তুমি জাস্ট ডিফারেন্স বাই 2 এর হোল স্কোয়ার করে দেবে, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। কি বলেছে, 10 বছর আগে দুজন ব্যক্তির বয়সের অনুপাত ছিল 1:3 এবং 5 বছর পর 2:3, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? ঠিক আছে, আচ্ছা 10 বছর আগে রেশিও কত ছিল 1:3, 5 বছর পর হয়েছে 2:3। দেখো যতদিন তারা জীবিত থাকবে তাদের মধ্যে বয়সের ডিফারেন্সটা কিন্তু সবসময় সেম থাকবে। এখানে ডিফারেন্স কত 2 ইউনিট,
এখানে কত 1 ইউনিট, এটাকে সেম করে দাও। তাহলে একে তুমি 1 দিয়ে গুণ করো আর একে তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে দেখো, তোমার হচ্ছে গিয়ে 1:3 আর এটা হচ্ছে গিয়ে তোমার 4:6। দেখো এখানেও ডিফারেন্স 2, এখানেও ডিফারেন্স 2, ঠিক আছে। এবারে দেখো তোমার 1 থেকে 4 বেড়েছে, 1 থেকে 4 হয়েছে মানে কি 3 বেড়েছে, আবার 3 থেকে 6 মানে হচ্ছে 3 ইউনিট করে বেড়েছে। তাহলে এটা ছিল 10 বছর আগে, মানে প্রেজেন্ট সিচুয়েশন যদি এটা হয়, এদিকে হচ্ছে 10 বছর -10 আর এইদিকে হচ্ছে গিয়ে পরে +5, তাহলে আলটিমেটলি ডিফারেন্স কত হচ্ছে 15 ইয়ার্স। তাহলে এই 3 ইউনিটের ভ্যালুই হচ্ছে গিয়ে তোমার 15 ইয়ার্স। ওকে, তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত। আচ্ছা এইখানে কিন্তু তোমাদেরকে মানে যে কোনো একটা বের করে নাও, ঠিক আছে, হয় 5 বছর পরে না হলে 10 বছর আগেরটা বের করে নাও, ঠিক আছে। তাহলে তোমার এখানে 1 ইউনিটই বের করে নাও, 1 ইউনিট মানে হচ্ছে গিয়ে তোমার 5 হয়ে গেল। তাহলে তোমার এইটা তাদের 10 বছর আগে বয়স কত কত ছিল না, একজনের হচ্ছে গিয়ে 5 ছিল আর একজনের হচ্ছে গিয়ে তোমার 3 মানে হচ্ছে গিয়ে 15 ছিল। ওকে, তাহলে 10 বছর পরে মানে এর সঙ্গেও +10 করো, এর সঙ্গেও +10 করো, তাহলে আলটিমেটলি এর হচ্ছে গিয়ে 15 আর এর হচ্ছে গিয়ে 25, তাহলে এদের রেশিও বের করো, ঠিক আছে। 15:25, 5 3 15, 5 5 25, 3:5 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। কি বলেছে দেখো, বলেছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10 12 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, ঠিক আছে। দেখো বেসিক ওয়েতে যদি করি তাহলে কি হবে, জাস্ট তুমি এই 10 12 15 এদের এলসিএম বের করো, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে দেখো তোমার 10 12 15 এলসিএম বের করা শর্টকাট নিয়ম বলি, সব থেকে বড়টা আগে লিখে নিলাম, ইন্টু 10, 10-এর মধ্যে দেখো কি 5 2 10, কিন্তু 15-র মধ্যে 5 3 15, 5 আছে অলরেডি, তাহলে 2টা নিয়ে নাও, ইন্টু এবার 12, 12 হচ্ছে গিয়ে কত না হচ্ছে গিয়ে 2 6 12, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে 4 3 12 ভাবতে পারো। দেখো 2 আর এখানে এর মধ্যে 3 মানে 6 এখানে আছে, 6 2 12, 6 এর মধ্যে একটা 3 আর এখানে 2, 6 আছে অলরেডি, তাহলে আরও একটা 2 নিয়ে নাও, ঠিক আছে, ব্যাস। তাহলে 15 4 60, তাহলে এদের এলসিএম 60 হয়ে গেল। এটা যদি না বুঝতে পারো তোমরা নিজেদের বেসিক ওয়েতে করে নেবে। ওকে, এবারে দেখো বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে হচ্ছে গিয়ে 3টে 9, ঠিক আছে। তাহলে একে তুমি 60 দিয়ে ভাগ করো, 60 দিয়ে ভাগ করলে কি হবে দাঁড়াও, তাহলে 60 একে হচ্ছে গিয়ে 60। এবারে আমি বেসিক ওয়ে করানোর পরে কিন্তু বেসিক ওয়ে করতে দেখো কত সময় লাগছে, সেই জন্য আমি অপশান এলিমিনেশন মেথডেই আমি মেনলি আমি দেখবে যখনই কোশ্চেন করাই এলসিএম এইচএফ চ্যাপ্টারের কোশ্চেনগুলো, এলসিএম এইচএফ চ্যাপ্টারের কোশ্চেনগুলো বেসিক ওয়েতে করতে গেলে খুব বড় বড় হয়, অনেক সময় চলে যায়, পরীক্ষা হলে আমাদের হাতে এত সময় নেই, সেই জন্য তোমরা কী করবে অপশান এলিমিনেশন মেথড, ঠিক আছে। আগে বেসিকটা আমি করিয়ে দিই, তারপরে অপশান এলিমিনেশন মেথড শেখাচ্ছি। দেখো 60 দিয়ে ভাগ করো, তাহলে এখানে হচ্ছে গিয়ে 39 আবার 9, তাহলে হচ্ছে গিয়ে 6 6 36, 6 দিয়ে দাও, 6 6 36 মানে 360, তাহলে হচ্ছে গিয়ে রিমাইন্ডার কত থাকছে তোমার 39। তাহলে আমার অ্যান্সার হবে 999 মাইনাস 39, এবার প্রতি ক্ষেত্রে 4 রিমাইন্ডার বলেছে, তাহলে +4। ওকে, তাহলে হচ্ছে গিয়ে দেখো এখানে হচ্ছে গিয়ে তোমার 960 হবে, 960 +4 মানে 964 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ হবে অ্যান্সার ওখানে। ওকে, কিন্তু পরীক্ষা হলে এত টাইম নেই আমাদের, সেই জন্য একটু মাথা খাটাতে হবে। মাথা খাটানো কিছুই নেই, দেখো আমরা কি প্রথমত দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছি, যেটা হচ্ছে গিয়ে 10 12 15 দ্বারা ডিভিজিবল হবে, এবং 4 রিমাইন্ডার থেকে যাবে। তাহলে 3 অঙ্কের যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে 999 এর কাছাকাছি হবে নাম্বারটা, 999 এর কাছাকাছি, তাহলে সেক্ষেত্রে অপশান বিটা এলিমিনেট হয়ে গেল। এবার প্রতি ক্ষেত্রে যেহেতু 4 ভাগশেষ থাকবে বলেছে, তাহলে প্রথমে 4 বাদ দিয়ে দিই, তাহলে এইটা দাঁড়াবে 960, এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে 988, তাই তো, মানে 992 থেকে তুমি 4 বাদ দিয়ে দাও, আর এখান থেকে 4 বাদ দিলে এটা হচ্ছে গিয়ে 992। ওকে, এবার যখনই 10 দিয়ে ভাগ করবে একটা সংখ্যা, 10 দিয়ে ভাগ যাবে কখন, তার ইউনিট ডিজিট 0 হতে হবে, তাহলে এটাও অ্যান্সার হবে না, মানে অপশান সিও হবে না, অপশান ডি হবে না, পড়ে থাকলে একটা, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, তাহলে এইটুকু করতে কত সময় লাগবে,
কিন্তু বেসিক ওয়েতে করতে গেলে কত সময় লাগে দেখো। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার, মানে সেই জন্য বলি তোমরা এলসিএম এইচসিএফ চ্যাপ্টার খুব শর্টকাট ওয়েতে আমি করে রেখেছি কিন্তু। হ্যাঁ, দেখবে আমার একটা তোমার ওই সুবির দাস স্যারের ম্যাথ বই যেটা আছে সেখানের যে এলসিএম এইচসিএফ চ্যাপ্টার আছে সেটা ফুল করানো আছে, ঠিক আছে, 3টে পার্টে সম্ভবত, সেই ভিডিওগুলো দেখে নিও, তাহলে এলসিএম এইচসিএফ চ্যাপ্টারের প্রবলেমের আর কোনো কোশ্চেনই তোমাদের আর আটকাবে না। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 19 কি বলেছে, বলেছে এইচ টু বি এইটা, বি ইজ টু সি এইটা, সি ইজ টু ডি এটা হলে তাহলে এইচ টু বি ইজ টু সি। এটাও আমরা বেসিক ওয়েতে যাবো না, এটা অপশান এলিমিনেশন মেথডে যাব। যেটা দেখো এইচ টু বি দেওয়া আছে তোমার 2:3, যে অ্যান্সারটা আসবে সেখানে ওই যে দুটো আসবে সেই দুটো রেশিও তোমার 2:3 হতে হবে। আচ্ছা, আমরা প্রথমটা দেখি 8:12, যদি 4 দিয়ে কাটাকাটি করি 4 2 8 4 3 12, হ্যাঁ হচ্ছে। পরেরটা এখানে অপশান সি আমার কাছেই আছে দেখছি 12:2, এটা দেখো 3:2 আসবে, তাহলে 2:3 তো হবে না, তাহলে অপশান সি এলিমিনেট হয়ে গেল। তারপরে দেখো 8:15, এটা তো 2:3 আসবে না, এটাও এলিমিনেট হয়ে গেল। আবার 12:8, মানে এটাও তোমার 3:2 হবে, মানে এইটাও বাদ, ব্যাস এটাই অ্যান্সার, আর কিচ্ছু করার দরকার নেই। ওকে, এই জন্য দেখবে অপশান এলিমিনেশন মেথড তোমার, এইগুলো অপশান এলিমিনেশন মেথড তখনই আসবে যখন তুমি খুব মানে বেশি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতেই দেখবে কোনটা অপশান এলিমিনেশন মেথড করতে হবে, কোনটা বেসিক ওয়েতে করতে হবে, সেটা অটোমেটিক্যালি চলে আসবে। ওই জন্য বি রেগুলার উইথ প্র্যাকটিস। ওকে, কোশ্চেন নাম্বার 20 কি বলেছে দেখো, একজন দোকানদার একটি বইয়ের মুদ্রিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে 12% লাভ করেন, বইটির ক্রয় মূল্য এবং মুদ্রিত মূল্যের অনুপাত কত? ঠিক আছে, আচ্ছা দেখো তোমার প্রথমেই হচ্ছে গিয়ে কি না, হচ্ছে গিয়ে তোমার ধরো মানে মুদ্রিত মূল্য এম দিয়ে আমি ডিনোট করলাম, 10% ছাড় দিয়েছে, ঠিক আছে, 10% ছাড়, তাহলে এত ইনটু হচ্ছে গিয়ে তোমার কি না, হচ্ছে গিয়ে 10% ছাড় দিয়েছে, তাহলে হচ্ছে গিয়ে 90 বাই হচ্ছে গিয়ে 100, সেটা হয়েছে কি এসপি, যেটা পেলে সেটা হচ্ছে কি এসপি। এই এসপি এবার বলেছে দেখো 12% লাভ করেন, এটা তো আমরা এসপি পেয়ে গেলাম, ঠিক আছে, তাহলে মুদ্রিত মূল্যের উপর 90/100 করে দিলাম, এটা মানে তোমার এসপি পেয়ে গেলাম। আবার যেহেতু 12% বলেছে লাভ করেছে, তাহলে সিপি যদি সি হয়, ঠিক আছে, আচ্ছা এমপি দিয়ে দিলাম মার্ক প্রাইস, আর এটা হচ্ছে গিয়ে সিপি হচ্ছে গিয়ে তোমার মুদ্রিত মূল্য, তাহলে তোমার হচ্ছে গিয়ে 12% হচ্ছে গিয়ে লাভ করেছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার এসপি কত হবে, সিপি ইন্টু 112/100, এটাই হচ্ছে গিয়ে তোমার কি হবে এসপি। দেখো দুদিকের এসপিটা আমরা কম্পেয়ার করি, ব্যাস এখান থেকে দেখো তোমার চেয়েছিল কি ক্রয় মূল্য আর মুদ্রিত মূল্যের অনুপাত, তাহলে এখান থেকে দেখো সিপি ইস টু হচ্ছে এমপি কত হবে বের করো, তাহলে এখানে এই 100 কেটে দাও, 3 কাটো, 3 30, আর এটা হচ্ছে গিয়ে 3 3 9, আর হচ্ছে গিয়ে 10 11, না যাবে না এটা, তাহলে হচ্ছে 2 কাটো, এটা হচ্ছে গিয়ে 45, আর 2 কাটলে 2 5 10 56, ঠিক আছে, তাহলে 45:56 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21, দেখো 21 থেকে জিআই এর কোশ্চেন বলেছে একটি নদীর সর্বদা থাকে কি থাকে, ঠিক আছে, এখানে হচ্ছে ডেল্টা মানে বদ্বীপ, ট্রিবিউটারিজ মানে উপনদী, আর হচ্ছে গিয়ে তোমার বোটস মানে নৌকা, আর হচ্ছে ব্যাঙ্কস মানে হচ্ছে পাড়, ঠিক আছে। দেখো তোমার ডেল্টা থাকতে পারে না থাকতে পারে, ট্রিবিউটারি থাকতে পারে না থাকতে পারে, নৌকা নদীতে থাকতে পারে না থাকতে পারে, বাট ব্যাঙ্ক নদীর পাড় না হলে নদী হবে না, ঠিক আছে, সেই জন্য অপশান ডিটা হচ্ছে গিয়ে এখানে অ্যান্সার হবে। ওকে, কোশ্চেন নম্বর 22, দেখো এটা হচ্ছে লেটার সিরিজের কোশ্চেন, এই টাইপের কোশ্চেনগুলো সলভ কীভাবে করতে হয় বলি। প্রথমে হচ্ছে গিয়ে কাউন্ট উইথ গ্যাপ, কতগুলো আছে লেটার উইথ গ্যাপ কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা, তাহলে হচ্ছে গিয়ে 4টে করে ভেঙে দাও, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এবারে কম্পেয়ার করো প্রতিটা গ্রুপকে, ঠিক আছে। প্রথমে দেখো এখানে এ আছে, এখানে ড্যাশ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এইটাতেও এ বসিয়ে দাও, ঠিক আছে। তারপরে দেখো প্রথম 3টে এক্স ওয়াই, তাহলে আমরা যদি এখানে এক্স বসাই, দেখো প্রথম 3টে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, তাহলে দেখো কমপ্লিট হয়ে গেলে 2টো গ্রুপ,
তিনটে গ্রুপ কমপ্লিট হয়েছে, এ এক্স ওয়াই জেড, এ এক্স ওয়াই জেড, এটাও এ এক্স ওয়াই জেড, তাহলে অবভিয়াসলি এখানে জেড হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে এক্স এ জেড। এক্স এ জেড কোনটায় আছে প্রথমে? এক্স এ জেড, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। বলেছে এবিসিডি হলো 4 বন্ধু, এ বি এর তুলনায় খাটো কিন্তু সি এর তুলনায় হচ্ছে লম্বা। তাহলে এটা আমরা গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে করব। ঠিক আছে, তাহলে এ বি এর তুলনায় খাটো, ঠিক আছে, তাহলে এ লেস দ্যান বি কিন্তু সি এর তুলনায় লম্বা, তাহলে সি, এই যে সি লেস দ্যান এ। এবার বলেছে কিন্তু আবার যে কিনা ডি এর তুলনায় ছোট, এখানে দেখো ভালো করে পড়তে হবে। এই যে ডি কি বলেছে? বলেছে এ বি এর তুলনায় খাটো কিন্তু সি এর তুলনায় লম্বা, আবার যে কিনা মানে এখানে সি, সি হচ্ছে ডি এর তুলনায় ছোট। ঠিক আছে, তাহলে ডি এর তুলনায় হচ্ছে সি হচ্ছে ছোট বলেছে, তাহলে তোমার ডি এর তুলনায় সি ছোট, মানে হচ্ছে কি তোমার সি লেস দ্যান ডি। আবার যে কিনা বলেছে ডি এর তুলনায় ছোট, মানে হচ্ছে কি সি লেস দ্যান ডি। এবার বলেছে সকলের মধ্যে খাটো কে, তাহলে বুঝতেই পারছো সব থেকে খাটো হচ্ছে গিয়ে, সবার থেকে লেস দ্যান হচ্ছে কে? সি, তাহলে অপশান সি হবে এখানে অ্যান্সার, অপশান সি, সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 24। দেখো এখানে কি বলেছে? বলেছে 30 42 30:42 56 কত হবে? একটু খেয়াল করো, প্রথম দুটো হচ্ছে গিয়ে 5 × 6, 5 6 30, 6 7 42, ডাবল এখানে দেখো 7 8 56, তাহলে তারপরেটা কী হবে? মানে পরপর কনজিকিউটিভ নাম্বারগুলোর প্রোডাক্ট হচ্ছে 7 8, তারপরে 8 × 9, 8 9 হচ্ছে 72 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এইখানে একটা কথা বলে রাখি, ধরো আমি এই লজিকে করলাম, অন্য কেউ অন্য লজিক দিয়েও করতে পারতো, সেক্ষেত্রে ধরো সাপোজ 70 হলো অ্যান্সার, হতেও পারে। ঠিক আছে, এই অ্যানালজির কোশ্চেন কিন্তু দুজনের অ্যান্সার দুরকম হতে পারে। এরপরে আমরা ফাইনাল কোশ্চেন নাম্বার 25 কি আছে দেখো। বলেছে একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতিদিন দ্বিগুণ হয়, যদি 31 ডিসেম্বর 2023 তারিখে পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয়, তাহলে পাত্রটি অর্ধেক পূর্ণ কবে হয়েছিল? দেখো জাস্ট কিছুই নেই, যেদিন যা থাকে, ধরো একটা আছে, পরের দিন সেটা × 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 31 ডিসেম্বরে হচ্ছে ফুল হয়ে গেছিল, তাহলে তার আগের দিন সেটা অর্ধেক ছিল। ঠিক আছে, অর্ধেক × 2 করে 31 ডিসেম্বরে, তাহলে তার আগের দিন মানে হচ্ছে 30শে ডিসেম্বর। 30শে ডিসেম্বর হচ্ছে কি পাত্রটি অর্ধেক পূর্ণ ছিল, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।